আপনি যদি এই প্রশ্ন করতে চান তাহলে তো সবার আগে আপনাকে লক্ষ্য করতে হবে এই সরকার গণতান্ত্রিক সরকার কিনা। যদি এই সরকার জনগণের ভোটে নির্বাচিত সরকার হতো তাহলে তো এই সরকার জনগণের উপর দমন পীড়ন চালাতো না। আজকে মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে খুঁজে হচ্ছে কে আওয়ামী লীগ করে, কে তাদের মতাদর্শের সাথে কার মিল নেই, তারা খুঁজে ধরে ধরে নিয়ে যাচ্ছে। এটা তো আমরা মুক্তিযুদ্ধের সময় থেকে একদম, একদমই তাই। আমি অন্তর, আমি আপনার সঙ্গে একমত এবং আমি আপনার কাছে আসবো। আমি রাশেদ ভাইয়ের কাছে একটু যেতে চাই। রাশেদ ভাই আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। রাশেদ ভাই, আমি আপনার কাছে এটা জানতে চাচ্ছি যে এই যে রাজনৈতিক সহিংসতা দিনকে দিন বাড়ছে এবং রাষ্ট্রীয় মদদে এতদিন মিথ্যা মামলা দেওয়া হতো, এখন সরাসরি হত্যাযজ্ঞের মতো কর্মকাণ্ড ঘটছে, বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন এবং ব্যাখ্যা করবেন কিভাবে? আসলে সাব্বির, তোমাকে এবং দর্শক শ্রোতা মণ্ডলী যারা শুনতেছেন, আপনাদের সকলকে আমি প্রাণঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা। রাজনৈতিক সহিংসতা বা হত্যাযোগ্য, রাজনৈতিক সহিংসতা কোথায় পাইলা? এখন পর্যন্ত বাংলাদেশে কোনো রাজনৈতিক সহিংসতা আসলে হয় নাই। রাজনৈতিক সহিংসতা হলে তো সব রাজনৈতিক দল আছে, হয়তো মিছিল মিটিং দুই পক্ষই করতেছে, উভয় পক্ষ করতেছে, এক গ্রুপ আরেক গ্রুপের দিকে ঝাঁপায়া পড়ছে, পাথর মারা হইতেছে, লাঠি সোটা দিয়ে মারামারিতে, ওইটা হচ্ছে রাজনৈতিক সহিংসতা। আর এখন যেটা দিয়ে মব, ওই যে মব কালচার যেটা ইউনুসিও গভর্নমেন্ট চালু করে দিয়ে গেছে, এখন হচ্ছে সেটা মব। তুমি যে ছবিটা দেখাইলে, ওকে রাতে ধরছে, সকালবেলা মৃত। তো যে ছেলেটা মারা গেছে, ছাত্রলীগের যে ছেলেটা মারা গেছে, ওর স্বাস্থ্য দেখলে তো মনে হয় না যে ও হঠাৎ করে ধরছেন আর আপনার সাথে সাথে আকাশের দিকে চলে, তেমন তো না। প্রচুর নির্যাতন করা হয়েছে, করার পরে হয়তো এখন যদি তোমার ইয়ে করে, ওই যে কি বলে পোস্টমর্টেম করে, পোস্টমর্টেমে যে রিপোর্টটা আসবে সেটা বলে স্ট্রোক করছে। তো স্ট্রোক একরকম মাইরের পরেও স্ট্রোক করে না। এটা হয়তো দেখা তারা মারার সময় যে পলিথিন দিয়া দিছে, মুখের উপর পলিথিন সহ ঢাইকা দিছে, যে পলিথিনের যে ব্যাগ আছে ওইটা দিয়া ঢাইকা দিয়া গিট মাইরা এরপরে পিড়াইছে। সুতরাং কি হয়েছে, তার দম বন্ধ হয়ে গেছে, একে মাইর দম বন্ধ হয়ে এসে মারা গেছে। এটা পৃথিবীর কেউ ধরতে পারবে না যে এরা কিভাবে মারছো, গলা চাইপা মারছো না কেমনে মারছো, এটা ধরতে পারবে না, স্ট্রোক করছে। তো এখন তো সরকার তুলে নিয়ে মারতেছে, এবং কাদের মারতেছে এগুলা, যখনই এই গ্রুপটা যখনই দেখে যে ওই জায়গায় অমুক ছেলেটা বা অমুক একটা নেতা উঠতেছে, গজায় উঠতেছে, তারা কিল করাই ফেলতে হবে, শেষ। একটা জিনিস এইভাবে যদি নাও বুঝো, তোমার আরেকটা উদাহরণ দিয়া বুঝাই। পাকিস্তান যেটা করে, আমাদের এখন বাংলাদেশে যারা আছে তাদের মধ্যে সবচেয়ে পেয়ারে পাকিস্তান যেটা করে সেটা হচ্ছে যে, একদম রিসেন্ট ঘটনা, বেলুচ স্বাধীনতার জন্য লড়াই করতেছে। তো বেলুচে যখন স্বাধীনতার জন্য লড়াই করতে, তখন পাকিস্তান গভর্নমেন্ট যেতে আরে শালা বেলুচ তো এরা ন্যাশনালিজমের জন্য খুব ইয়ে করতেছে, তখন তারা ওখানে করলো কি আইএস রে দিয়া ইসলামী মৌলবাদীরা খাড়া করাইলো। ইসলামী মৌলবাদীরা যা বুঝানো শুরু করলো যে দেখো আমরা সবাই মুসলমান, এখানে সবাই ভাই ভাই, সুতরাং তোমাদের মধ্যে যাদের গুম করছে, যাদের বউ বাচ্চা নিয়ে গেছে, এগুলো নিয়ে কথা বলা যাবে না, কথা বললে ইসলামের ক্ষতি, সবই তো মুসলমান ভাই। তার মানে বেলুচের স্বাধীনতাকামীদেরকে দাবানোর জন্য খাড়া করাইছে কারে? ইসলামিক স্টেট মৌলবাদীদেরকে। ঠিক এই গভর্নমেন্ট ঠিক পাকিস্তানি কায়দায় করতেছে, যেখানে দেখতেছে আওয়ামী লীগ হয়তো একটু শক্তিশালী হইতেছে, মনে হয় পাবলিক মনে হয় আওয়ামী লীগের দিকে ঝুঁকতেছে, তখনই ওই এলাকায় একটা কিল হচ্ছে। তার মানে আম জনতা যারা একটু সাহস পাইছিল তারা আবার পেছনে সরে যায়। এটা হচ্ছে কাহিনী করতেছে এইটা, যে একটা মরলে, কারণ এটা আগে এক সময় ছিল যে একটা মরলে আরো 200 আসতো, আর এখনকার যে সিস্টেম হয়েছে এটা হচ্ছে একজন মরলে 200 জন পিছায় যায়। এটার জন্য দুর্বলতা কিন্তু আমাদেরও আছে, কারণ আমরা এখনো আমাদের শক্তিটা ওইভাবে দেখাইতে পারতেছি না। আমাদের পোলাপাইন বা আমাদের পাবলিক মনে করতেছে কি, দেখো ওরা মনে করতেছে ভাই এই অযথা একটা মিছিলে যাব বা শক্তি দেখাবো, মারবে, ঘর বাড়ি ভাঙচুর করবে বা মামলা দিবে, সে কিন্তু গোপনে থাকার পরও তার ঘর বাড়ি ভাঙতেছে, মামলা দিতেছে, পিড়ও খাইতেছে, ওর ভয় ভাঙতেছে না। ও মনে করতেছে আমি চুপ থাকলে নিরাপদ, কিন্তু তুমি চুপ থাকলেও নিরাপদ না। তুমি চুপ থাকলে যখন নিরাপদ না, তাহলে তুমি বাইরে আসলে মোটামুটি নিরাপদ, কারণ তখন আবার চিন্তা করবে যে বারে ভাই এ তো মারবে মনে হয়। একদম রিয়াল আমার একটা কথা বলি, আমি যেদিন দেশ থেকে বেরিয়ে আসলাম, এরপরে আমার বাড়ি ভাঙলো। বাড়ি ভাঙার আগে ওইখানের যে সিসিটিভি ফুটেজ বা পোলাপানের যে কথাবার্তা শুনলাম, 2-3 জনে বলতেছে
কয় যে এই সোহেল আছে কিনা আগে খুঁজলো একজন, ও আছে কিনা আগে খুঁজলো। তো 2-3 জন মধ্যে না 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 ও তো কালকে পোস্ট দিছে, ও চলে যাচ্ছে। কয় তাইলে চলো ভাঙি। তার মানে কি, ওরা চিন্তা করছে আমার বাড়ি, আমি ঘরে আছি, ওরা আমার বাড়ি ভাঙতে গেলে ওরা জানে আমি কিছু পারি আর না পারি, দুইটারে কোপায়া ফালাই দিব, কমে দুইটা আমি মরবো কিন্তু দুইটারে কোপায়, এ ভয় তাদের আছে, যার কারণে আমি আছি কিনা খোঁজ নিতেছে। তো এটা যদি খালি আমার ক্ষেত্রে, সব জায়গায় সেম। এই যে ধরো রিয়াদ আদনান, আপনি এত বড় নেতা ছিলেন, আপনার এলাকায় আপনি নেতা ছিলেন, আশপাশে কেউ নাই, 5 জন ছেলে আছে তাও নাই, বউ বাচ্চা মা বাপ আছে, আছে তো, 5 জনে 5টা দাও নিয়ে খাড়া যান, দুইটারে কোপায় ফেলে দেন, আপনি মরবেন আর কি, হিসাব তো একটা হয়ে যাবে। এই জিনিস যতদিন না আসবে মাইর খাইতে হবে আমরা। আবার এই জিনিস যখন ঘুরা দাঁড়াবে তখন তুমি বলতে পারো যে রাজনৈতিক সহিংসতা। একটা সময় ছিল যখন আওয়ামী লীগ মিছিল বের করলে বা আন্দোলনে ডাক দিলে এটারে বলা হইতো যে প্রচন্ড আতঙ্কজনক, মানে মিছিল বাইরেছে, গাড়িও ভাঙচুর হবে, দোকানপাটও ভাঙচুর হবে, ককটেলও বিস্ফোরণ হবে হাজার হাজার। এটা এমন ছিল যে এই জিনিস আর আওয়ামী লীগ ছাত্রলীগের মিছিল আমার দুধ যেরকম মিশা যায় সেম ওই রকম। এখন নাই, এখন মিছিল করে 50 জন, 3 জন পুলিশ বা 2 জন রিক্সাওয়ালা দাঁড়ালে সব ভাইগা যায়। এটা চিন্তা করেন আমরা 50 জন মিলে ওই 50 জনের সামনে যদি একবার যদি সামনে যায় হুঙ্কার দিয়া দাঁড়াই, তাহলে ওই 50 জন থেকে আরো 100 জন দূরে যাবে, না রে বাবা এদের সামনে গেলে তো মারবে, মাইরা দিতারে। আতঙ্ক কিন্তু এখনো সবার মধ্যে আছে যে আওয়ামী লীগ চাইলে যে কারণ সময় অকারেন্স ঘটাই দিবে, কিন্তু এই আতঙ্কটার প্রতিফলন যদি 1-2টা ঘটনায় দেখানো যায়, এরপরে দেখবা যে অবস্থা কিভাবে ঘুরে, তার এক পর্যন্ত ঘুরবে না। ওরা কিন্তু টেকনিক করতে মারতেছে, ওরা একটা একটা মারতে, মানে ওরা বুঝছে যে একজন মারলে 100 জন পিছাই যাইতেছে, ওরা ঠিকই কাজ করতেছে। কারণ বিএনপি আগে করে আসছে না এইসব আন্দোলনগুলো, ওরা ওইটা জানে। ব্যাপারটা এরকম হয়েছে যে একজন মারতেছে আর 200 জন পিছিয়ে যাচ্ছে, এই যে ভয়টা, এই ভয়টাকে ওরা ক্যাশ করতেছে। কিন্তু মবের কাউন্টার মব করে যদি আরো 5 জনকে ফালায় দেওয়া যায়, তখন ওরা শোক জ্ঞাপন করতে করতেও কিন্তু ওরা চিন্তা করবে ভাই মায়ের আসলেই থাকি, এটাই বেটার, এটাই বেটার। হ্যাঁ, কারণ আগে যেমন ধরো আমরা একটা এক্সাম্পল, তোমার হয়তো শাপলা চত্বরে আমাদের কোনো পোলাপাইনে মারছে, আমরা ঢাকা শহরে বিভিন্ন এলাকা থেকে 10-15-20 জন মিলে একটা গ্রুপ করে যায়, ওই শাপলা চত্বরে যায়, ওইখানে আবার অ্যাটাক করে দিতাম। এ তো ভয় পেত, আরে কাউরে তো কেউ চিনে না, হঠাৎ করে এত পোলাপাইন। এই জিনিসটা যতক্ষণ না হবে কিচ্ছু হবে না। আপনাদের 90 দশকের আন্দোলনের সময় আপনারা কি করেছিলেন, এটা যদি আমাদেরকে একটু জানান। মানে ওই সময় আপনারা যখন মিছিল করতেন, ব্যাকআপ টিম কিভাবে কাজ করতো, অভিজ্ঞতার আলোকে জানালে হয়তোবা নতুনরা একটু শিখবে। ব্যাকআপ টিম বলতে কি জানো, আমরা ধরো 90 দশকে যেসব মিছিল মিটিং গুলো হইতো, ধরো এক্সাম্পল দিই আমি তোমারে, যে আমরা গুলিস্তানে একটা মিছিল করবো, গুলিস্তানে, এটা সবাই জানে, কেউ তো কাউকে চিনি না, হয়তো আমি আমার এলাকা থেকে 5 জন গেছি, আমার 5 জনের সাথে আরো হয়তো 20 জন আছে, আমি চিনি 5 জন, তুমি চিনো 3 জন, অমুক চিনে 10 জন, সব এক জায়গায় গ্রুপে দাঁড়াইতাম না, ছুটা ছুটা দাঁড়াইতাম। কিন্তু একজন তো 5 জনের চিনি, আমি এই 5 জনের চিনি, তুমি ওই 5 জনের চিনো, তো আমরা চোখ ঘুরে এক একজন দেখতে পারতাম, বলতাম যে হ্যাঁ আছে সব। একজন জয় বাংলা স্লোগান দিয়েছে আগাইতেছে, এইবার 2 সাইড থেকে নামতো, ব্যাকআপ টিম থাকতো, সাইকেল ম্যাক্সিমাম আমাদের সময় সাইকেল বা ওই যে পায়ে টানা রিক্সা। তো দেখা যায় রিক্সার উপর আমরা যে ভাঙা ইট আছে না, ছোট্ট ইট, একটু বড় বড় ইট ভাঙা, 4-5 বস্তা ভাঙা ইট রাখতাম, বস্তা ভইরা এগুলো সব বাঁধা থাকতো। অথবা সাইকেলের পেছনে ক্যারিয়ারের মধ্যে 2 বস্তা ইট তুলে দিছি। রিক্সা হয় আমাদের মিছিল থেকে 100 হাত সামনে, অথবা আমাদের মিছিলের ঠিক 10 হাত পেছনে থাকতো। যেই কোনো সমস্যা দেখতো, ওই হে করতে গিয়ে হয়তো রিক্সাটা সাইড করে দিয়া ওই রিক্সার পাম গেছে গে, এরকম মানে রিক্সা ঠিক করতেছে, অতক্ষণে কিন্তু আমরা কিন্তু ওই যে ইটের বস্তা থেকে ইটলিয়া মারা শুরু হয়েছে। সাইকেল আলা হলে সাইকেল নিয়ে কাইতে অযথা রাস্তায় পড়ে গেছে, ইটের বস্তা খুলে গেছে, ওখান থেকে পাত্তর লেয়া মাই। তোমার এই যে ইয়ে আছে কি বলে, পালেট বলে, শিপের কাঠ কতগুলো, যে বক্সের মতো শিপের কতগুলো ওই খোলা খোলা বক্স আছে যেখানে মাল রাখে, ওই পালেটের ওই লাঠিগুলা খুলে নিতাম। তো বড় বড় লাঠিগুলো 3 ফিট 3.5 ফিট, 2 টুকরা মাঝখান থেকে, আর আবার মাঝখান থেকে 2 টুকরা, মানে চিকন চিকন লাঠি হয়ে যেত। এগুলো ধরো একটা রিক্সার পাশে ওই রশি দিয়া বাইন্দা দিতেছে, পুলিশ ধরলে কি কইবা তুমি, আরে ভাই আমি তো আমার ঘরের কাজের জন্য নিতেছি,
পাথরওয়ালা যেমন কইতে পারে যে ভাই আমি তো ঢালাইয়ের জন্য নিতেছি, এ লাঠি গ্যাঞ্জাম লাগছে, আসতে লাঠি লাঠি তো ঝুলা রয়েছে ওই যে রশিতে, রশি খুলে দিছে, ওখান থেকে লাঠি নিয়ে দৌড়। টেকনিক ছিল, এগুলো টেকনিক ছিল। এখনকার পোলাপানের মতো আমরা মিছিলেই লাঠি নিয়ে দাঁড়, মিছিলে তুই লাঠি নিয়ে ঢুকলি তো বাকিরা সাবধান, যে বেটার কাছে লাঠি আছে, তোমার চালান দিতে সুবিধা, ছবি তুলে চালান দিব, পাথর আছে তুমি ছবি তুলে চালান দিব। কিন্তু তুমি যখন রাস্তার মধ্যে যখন হঠাৎ করে পাথর পড়ে গেছে, কে বুঝা সারছে যে এই পাথর আমিই ফালাইছি, কারণ যে বেটা ফালাইছে বেটা তো পাকার পার সাইকেল নিয়ে, যে বেটা লাঠি ছিল এই সাইকেলে এবেটা কাইটিয়া পড়ে গেছে সাইকেল, এখান থেকে পোলাবেন লাঠি দিয়ে, পরের দিন পত্রিকা দিন নিউজ আসবে যে এদের মিছিল থেকে মিছিলের ভয়ে একজন লাঠি নিয়ে পড়ে গেছে, তার লাঠি দিয়ে তারা পিটাপিটি করছে। নর্মাল নর্মাল যেটা সায়েন্স, এগুলো পোলাপাইন এখনো বুঝে না, ওদের কাছে তো আরো উন্নত টেকনিক আছে, ওরা বুঝে না। কিছু কিছু সাম্প্রতিক যে মিছিলে একটা নারী গ্রেপ্তার হলো আপনি দেখেছেন, এটা নিয়ে গতকালকে আলোচনা হচ্ছিল একজনের সাথে, তা আমি বললাম যে আপনারা ব্যাকআপ টিম রাখেন নাই কেন? আমরা ব্যাকআপ টিম রাখছি, আমরা মাইক্রো নিয়েছিলাম। বেটা তুই মাইক্রো নিয়ে একটা মাইক্রোতে কয়জন আটে, কয়জন একটা মাইক্রোতে সাড়ে কয়জন, হাইস্ট গেলে 10-15 জন, আর তুই কয়টা মাইক্রো দিয়ে ব্যাকআপ দিবি? এটা কি বিয়ে বাড়ি যে মাইক্রো টু মাইক্রো নিয়ে যাবি? জমিদারের পোলাপাইন যখন নামে এসির বাতাস খাইতে হয়, তখন তাদের দিয়ে কিছু হবে না, রক্ত আর ঘাম জড়াইতে হয়। 30 থেকে 35টা ছেলে ছিল, ওই এক উবার ড্রাইভার সেই মহিলার কলার চাপছে, তোরা 5টা পোলা যায় যদি 5টা বাড়ি দিতি মাথায়, 5টা ঘুষি দিল মহিলারা ছেড়ে দিত, চলে যেত। আমার কথা সেটাও না, আমার কথা সেটাও না, তোমরা মিছিলে আসো, কথার কথা 500 জন 200 জন ব্যাকআপ থাকো, এই 200 জনের কাজে হবে, এই 200 জন হচ্ছে হিটম্যান থাকবে। কাউকে ধরেছে তোরা যা হিট কর, ছাড়ে দে, মানে মবের কাউন্টার মব, ওরা আসতেছে 2000 বা ওদের অ্যারেঞ্জমেন্ট 2000, তোদের অ্যারেঞ্জমেন্ট হলো 5000, তাহলে তোরা 2000 জন লোক থেকে ভাগিস কি জন্য? মিছিলটা কোন রোডে যাবে, মিছিলটা কোন রোডে যাবে, সেই রোডে নরমাল জনতার মতন দাঁড়ায় থাকলেই তো হয় 2-4 জন করে মিছিল যে ছেড়ে যাবে। এই যে 5ই আগস্টের আগে পরে 5ই আগস্টের আগে পরে যে বড় বড় মিছিল, এটা 4-5টা মিছিল, সায়েন্স ল্যাবরেটরির মোড়ের একটা মিছিল আমি দেখছি, 17-18টা ছেলে পেলে, এরা মিছিল করতেছে, যেই না মিছিল করতেছে এই দেখতেছে রাস্তার পাশে 2 পাশে মানুষ দাঁড়ায় দেখতেছে। এরপরে কতক্ষণ পরে যখন পুলিশ আসছে, তখন দেখতেছে আস্তে আস্তে 2 পাশ থেকে লোকগুলো নামতেছে, মিছিল বড় হয়ে গেল, মিছিলের আকৃতি প্রায় 200-300-400 হয়ে গেছে। পুলিশ ছিল মাত্র 7-8 জন, সুতরাং পুলিশ পিছিয়ে আসতে বাধ্য হয়েছে। এটা টেকনিক। আমাদের পোলাপাইন ওরে বাবা রে, এরা কি মিছিল করবে তার আগে আমরা মিছিলে যাব, এইটার ভিডিও ফুটেজ আগে দেয়, আমরা মিছিলে যাচ্ছি, আমরা মিছিলের প্রস্তুতি নিচ্ছি, আমরা পতাকা বানাই দিচ্ছি, আমাদের সাথে ওই মেয়ে আসবে, এগুলোর ফুটেজ দিতে থাকে তারা। মানে এটা মনে হয় তারা আন্দোলন করতে হয়েছে, তারা তাদের নিজের প্রচার। আর তুমি মিছিলে দেখো, মিছিলের সামনে দিয়ে দাঁড়াইয়া ওনারা ওই সেলফির মতো করে ভিডিও করবে, যাতে তার চেহারা আগে দেখা যায়। তো এগুলা কইরা আন্দোলন হবে না, এগুলা করে মিছিল হবে না, এগুলা করে কিছুই হবে না। এগুলো হচ্ছে যে নেতারা দেখাইতে পারবে, নেতারা দেখাবে আর কি, যে দেখেন আমরা মিছিল করাইছি, ওই করাইছি, এগুলো নেতারা দেখাবে, ওই নেতার নেতৃত্বে। রাশেদ ভাই, মবের কাউন্টার মব না দিতে পারলে এই মিছিল করে কোনো লাভ নাই। আপনারা 200 জন মানুষ দেখে 2000 জন যদি ছত্রভঙ্গ হয়ে যান, লাভ কি? গ্রেপ্তার তো এমনিতেও হইতে হবে, আপনার বাড়ি থেকে তুলে এনে মামলা দিতেছে। ওইটা তো তোমাকে আগেই বললাম যে মবের কাউন্টার মব। আরে ভাই, মবের কাউন্টার মব দেওয়া লাগবে না তো, হাজার হাজার সমন্বয়ক বাইরে ছিল প্রতি এলাকায়, প্রত্যেকটা এলাকায় সমন্বয়ক বাইরে ছিল। এতদিন কি কইছে ভাই, ইনুস ক্ষমতা, এখন তো বিএনপি ক্ষমতায়, সমন্বয়ক তো বিএনপিও পিঠে জায়গায় জায়গায়। তোমরা যে উল্টে পিঠে দাও না কেন, 2-4-5টার পন্দের মধ্যে অ্যান্টিকাটা চালাই দাও না কেন? ওই 2-4-5টা যখন পড়তে থাকবে একের পর এক, খবরে যে বাবারে মাইর মনে হয় শুরু হয়েছে, তখনই দেখবে 60% লোক নাই। 2-4টা মিছিল থেকে যখন মাইর শুরু করবে মিছিলের সাথে, তখন আম জনগণ করবে যে বাজি মারামারি শুরু হবে যে কোনো মুহূর্তে। ওই মিছিলের জয় বাংলা শুনলে দেখবে গোটা এরিয়া খালাস, শেষ। মাইর দিতে হবে, এখন মাইরে আইতে হবে, মাইরে ছাড়া হবে না। মাইর ছাড়া যদি গান্ধীবাদী নীতিতে চলেন তো চলতে পারবেন, কিচ্ছু হবে না। না, গান্ধীবাদী না, এরা তো নেতাবাজি নীতিতে চলতেছে। নেতাদের দেখাচ্ছে যে আপনি একটু আগে যেটা বললেন, সেলফি তুলা, আমি ছিলাম মিছিলে,
আরে বেটা তুই ছিলিস, আগে দরকার বৃহৎ ভাবে সাকসেস আনতে হবে, তারপর কে ছিল না এটা গ্রুপ বাই গ্রুপ যখন টান দেওয়া হবে অটো পাওয়া যাবে যে তার কার গ্রুপে কে ছিল, তাই না? মবের হ্যাঁ কাউন্টার মব যদি না দিতে পারে, যেমন সেদিন ওই মহিলাটাকে ধরলো একটা উবার ড্রাইভার, ওরা 5-7 জন যায় যদি কানে কাপালে 2-4টা দেওয়া শুরু করে, ও এমনি তো সোজা সামান্য ফোন মানে 4-5 জন না 10 জন ফোন দিছে তাই তো কলজা পুরা ইয়ে হয়ে গেছে। আর এরা এখন ক্ষমতায় যায়, এদের লাইবিলিটিস এতটা বেড়ে গেছে, এরা ওই ফুটপাতে মারামারি করতে আসবে না, ঠিক আছে? যে অমুক এমপির সমর্থকরা ফুটপাতে একদম মারামারি করতে, তখন কারণ কি ওইটা ওদের ইমেজের সাথে এখন আর যাবে না, কারণ ওদের এখন লাইবিলিটিস বেড়ে গেছে। এমপির কাজ গুন্ডামি করে না, এখন আওয়ামী লীগ যা করতে পারবে ক্ষমতায় থাকলে আওয়ামী লীগ সেটা করতে পারবে না, কারণ তার লাইবিলিটিস থাকে। এখন সবচেয়ে বড় কথা হচ্ছে যে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের নেতাকর্মীরা বোঝা উচিত যে গত 15 বছরে আপনারা যেভাবে মিছিল বিভিন্ন জায়গায় মিছিলগুলো ঠেকাইছেন, বিএনপি আপনাদের সেম টেকনিক করতেছে। সেই জায়গায় আপনাদের লগে গ্যাদারিং করে বিএনপি কিভাবে মিছিল করছে, মিটিং করছে, সেগুলো আপনারা রপ্ত করতে পারেন। সমস্যাটা এটা। সেটাই। সবাই তো দোয়া তুলসী পাতা ছিলেন না। আপনার 15 বছরকে আপনি কি ইয়ে বানাই দিছিলেন, এটারে বেস্তখানা বানাই দিছিলেন? দুধের নহর তবে গেছে, আজকে একটা স্বর্ণের ঘটনা নহর ঘটছে কি, কইছে। আজকে কিন্তু একটা ঘটনা ঘটছে, ওই যে গাজীপুরের ঘটনাটা আপনি একটু যদি বলতেন আমার। কোনটা? ওই যে পুলিশকে গালাগালি, এ আসিস না মারবো মারবো, এটা আসিস না মারবো মারবো। আমার কাছে এই ভিডিওটা দেখে আমার কি মনে হচ্ছে জানেন, এটা আমার মনে হচ্ছে পুলিশই বানাইছে, যে গাজীপুরে একটা বড় মিছিল হয়েছে, এটারে ঠেকানোর উপায় কি। এটা পাশ থেকে কেউ সাউন্ড দিছে, মিছিল চলে একদিকে, সাউন্ড চলে আরেকদিকে। আমি অনেকভাবে ভিডিওটা দেখার চেষ্টা করছি, শেষ পর্যন্ত ভিডিওরে নিয়ে এআই দিয়া ট্রাই করে পরে পর্যন্ত যেটা আমি সন্দেহ করছিলাম ওইটাই। ওরা বলতেছে মিছিলের সাথে আর সাউন্ডের সাথে মিলে না, এটা পুলিশ দিছে। আরে তুমি আসিস না মারুম মারুম কিসের, তুই আইলে মাইরা দিবি, ওটা হুমকি ধমকি দিয়ে লাভ আছে নাকি? যে আসিস না আমি মারুম, আসিস না মারুম, আরেকটা মারিয়া দেখ আমাকে, তারপরে বুঝিবি। ওইটা পুরা এআই করা, পুলিশ ওইটা ইচ্ছা করে পুলিশ করছে, গোয়েন্দা সংস্থা ওইটা করছে। যেটা হচ্ছে কোনটা আমি বলি, ওই যে গলিতে মারামারি হয় না, যে আজকে আমি খাই আসি নাই দেখি তোরে মারতে পারলাম না, পরের বার তোরে দেখে নিব, ব্যাপারটা এরকম। সেটাই রাজনীতিতে আসলে যেটা হওয়া উচিত, হওয়ার কাজগুলো এরা করতে পারে না। আসলে আওয়ামী লীগের দ্বারা আসলে সন্ত্রাসী কর্মকাণ্ড সম্ভব না। এই যে এত মিছিল মিটিং হলো, একটা আওয়ামী লীগ আর রাষ্ট্রীয় সম্পদে হাত দিছে, দেবে না তো? কেমনে দিবে ভাই, এগুলো তো তাদেরই করা। তোমাকে তো রাষ্ট্রীয় সম্পদে হাত দিতে কেউ বলে নাই, কিন্তু তুমি একটা মিছিল নামাইলে আর মব স্টার 5 জন দেখলে তুমি লুঙ্গি খুলে পালাইবা, এই মিছিল তো তোমার দরকার নাই। খালি ওই যে ফেসবুকে লেখবা শেখ হাসিনাকে আনতে হবে, শেখ হাসিনাকে আনতে হবে, দেশ জাহান নামে গেল, ফেসবুকে পোস্ট করো, 500 ফেক আইডি দিয়া পোস্ট করো, ওই 500 লোক নামও তো একবার নাইমে একটু দেখাও না, এটা নাই মইরা যাবে। আমি বহু পোলা পান্ডে বলছি, ওরা মানে জান দিবে শেখ হাসিনা এলে। আমি যাই, এই যে 32 নম্বর যখন ভাঙলো তখন আপনারা 5 জন পোলা পেট্রোল ডাইলে আগুন জ্বালায় দিতেন, আমি তুমি 10 লাখ টাকা করে আপনাকে পরিবারে হেডান থাকলে করেন। তখন কয়ে ভাই আপনারা তো বিদেশ বৈশা বলতেছেন সেই জন্য, এই জন্য ভালো। ওই হারামজাদারা, আমি বিদেশ থেকে তো কইছি আমার পরিবার নাই, আমি কি এতিমখানার পোলা, আমার ফ্যামিলি অত্যাচার সহ্য হয় না। তোরা বাংলাদেশে থাকা গুন্ডামি, বদমাশি, বান্দামি সব তো তোরাই করছস, করছটাই কোনটা? 100 জনের সেঞ্চুরি কি আমি করছিলাম? করছস তোরা। তোগো দায় কেন এখনো আমি নিমু? 100 সেঞ্চুরির দায় আমি কেন নিমু? তখন তো আমার কথা মনে আসিল না। তখন তো বাতাসে, রাস্তায় হাঁটলে বাতাসও কইতে যে আমি যুবলীগ, আমি ছাত্রলীগ, আমি অমুক ভাইয়ের নেতা। আরে একটা অবস্থা, তোগো যন্ত্রণায় যাইতামও না, এলাকায় গেলে রাস্তায় বাইরিতাম না তোগো যন্ত্রণায়। এখন তোরা পলাশ কে থাউস না কে, এত বড় বড় গুন্ডা। আমি আপনার এই কথাটাকে একটু রিয়াদের কাছ থেকে জানতে চাই। রিয়াদ তো দীর্ঘদিন গাজীপুর মহানগরের ছাত্র রাজনীতির সঙ্গে জড়িত ছিল, পায়ে পায়ে নেতাদের সাথে টক্কর লাগতো পদ নেওয়ার সময়, তাই না অন্তর? এখন সেই নেতারা কোথায়? আমাদের ব্যাপার হচ্ছে দেখেন, সারা গাজীপুরে শুধুমাত্র ছাত্রলীগেরই 50,000 নেতা কর্মী আছে এমনটা দাবি করা হতো। 5 তারিখের পর 5 জন নেতাকেও কিন্তু হাতে গোনে খুঁজে পাওয়া যায়নি। সুতরাং
রাজনীতিটাকে আমাদের দেশের মানুষ তাদের নিজেদেরকে প্রতিষ্ঠিত করার জন্য ব্যবহার করেছে। রাজনীতিটাকে একটা ইনকামের বিষয়বস্তুতে রূপান্তরিত করা হয়েছিল। আমাদের যেই আদর্শ, আমরা আদর্শিক কথাবার্তা বলি, সেই আদর্শ কতজন নেতার মধ্যে আছে সেটা কিন্তু একটা অনেক বড় প্রশ্ন। কারণ যেই দল আদর্শ নিয়ে সৃষ্টি হয়েছে এবং সেই আদর্শের ভিত্তিতে ৩০ লক্ষ মানুষ শহীদ হয়েছে, ২ লক্ষ মা বোন তাদের সম্ভ্রম হারিয়েছে, সেই আদর্শে যদি আমাদের এই নেতাকর্মীরা অটুট থাকতো, তাহলে কিন্তু দেখেন পুরো বাংলাদেশ লাগে না, ঢাকা, উত্তর, দক্ষিণ, গাজীপুর, নারায়ণগঞ্জ মিলেই কিন্তু আমরা এই বাংলাদেশ থেকে স্বাধীনতা বিরোধীদের হটাতে পারি। কিন্তু আমাদের মধ্যে অন্তকোন্দলটা এত বেশি আকার ধারণ করেছে, যেটা আমরা তো দেখেছি যে আমাদের এক কর্মী যদি গ্রেপ্তার হয়, আমাদের নেতারাই সেখানে মিষ্টি বিতরণ করেছে, আমাদের নেতারাই সেখানে হাসি ঠাট্টা করেছে। ইভেন আমি যখন অপহরণের শিকার হলাম, মানুষ যখন ভেবেছে আমি আর এই দুনিয়াতে নাই, তখন আমার অনেক নেতারাই তারা কিন্তু একদম নিশ্চুপ ছিল। এর কারণ হচ্ছে যখন দেখেছে একজন তৃণমূল পর্যায়ের একটা কর্মী, তার এই সময়ে তো সুযোগ এসেছিল আমার নিজেকে প্রমাণ করার। যখন দেখেছে আমি অনেক ভালো করছি, তখন এরা ভেবেছে ও হয়তো বা ভালো করলে আমাদের এই নেতৃত্ব দেওয়ার জায়গাটা থাকবে না, সুতরাং ও মরে গেছে বা ও মরে যাবে, মরে যাওয়াটাই ভালো। তারা সেইভাবেই কিন্তু এটাকে দেখেছে। এই যে আমাদের মধ্যে যে বিভাজন, এই বিভাজনের কারণেই কিন্তু আমরা ক্রমাগত দুর্বল হয়েছে। এবং আমাদের মধ্যে যে জন্মের পর আমরা শুধুই দেখেছি আমাদের ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ইভেন অটো চালক শ্রমিক লীগ, বাস চালক শ্রমিক লীগ, তরকারি লীগ, হকার লীগ, এই যে যে এত লীগের দোকানপাট খোলা হয়েছিল, এইগুলো কিন্তু আমাদের ক্রমাগত দুর্বল করেছে। সেই হিসাবে আমি একজন তৃণমূলের কর্মী হিসাবে আমি দেখেছি 5 তারিখের আগে পায়ে পায়ে না তারা বাড়ি খেত, এবং যেখানেই যেই অপকর্ম হয়েছে, যেখানেই প্রতিবাদ করতে গিয়েছি, সেখানেই তারা বলেছে তুমি কে, আমি তো এই দলের এই নেতা। তখন এত এত নেতা ছিল, এত নেতাদের ভিড়ে নিজেকে কর্মী হিসাবেও মনে হতো না। আজকে কিন্তু তাদের খোঁজ খবর পাওয়া যাচ্ছে না। এই যে আজকে খোঁজ খবর পাওয়া যাচ্ছে না, আমাদের রক্তের উপর দিয়ে যদি আগামীতে এই আওয়ামী লীগ ক্ষমতায় আসে, তখন কিন্তু এরা ঘাপটি মেরে যে বসেছিল বের হয়ে আসবে। দেখেন, 5 আগস্টের পর আমরা কাউকে পাইনি, আমরা কিন্তু আমাদের জায়গা থেকে বিভিন্ন ভাবে জীবনের ঝুঁকি নিয়ে আমরা আওয়ামী লীগকে টিকিয়ে রেখেছি। এখন যাদের অনেক টাকা পয়সা আছে, তারা কিন্তু টাকা দিয়ে বিভিন্ন কার্যক্রম করিয়ে এবং বিভিন্ন ব্লগারদের টাকা দিয়ে তাদের পক্ষে প্রচারণা চালাচ্ছে। এখনো কিন্তু আমরা টাকার অভাবে বলেন আর যেটাই বলেন, আমরা কিন্তু কোণঠাসা হয়ে আছি। এখন যদি পার্টি এই তালিকাগুলা না করে যে কারা দুঃসময়ে লড়াই সংগ্রাম করেছে, তাদেরকে অন্ততপক্ষে টাইমলাইনে রাখা যায়, তাদেরকে আওয়ামী লীগের পেজে তাদেরকে মূল্যায়ন করা যায় কিনা, তাদেরকে নেতৃত্ব দেওয়া যায় কিনা, এই বিবেচনা যদি এখন না করা হয়, তাহলে আগামীতে কিন্তু আবার আমরা হারিয়ে যাব। আগামীতে কিন্তু আবার সেই পায়ে পায়ে হকার্স লীগ, অটো চালক শ্রমিক লীগ, বাস মালিক শ্রমিক লীগ, এইদেরই কিন্তু আধিপত্য থাকবে। সেই হিসাবে আমি বলবো এই মুহূর্ত থেকেই কিন্তু একটা সেন্ট্রাল আওয়ামী লীগের একটা টিম করা দরকার, ছাত্রলীগের একটা টিম করা দরকার। এবং আপনারা যারা আছেন মুক্তিযুদ্ধের পক্ষে একদম সোচ্চার থাকেন সবসময়, তাদেরকে দিয়ে একটা আনঅফিসিয়ালি একটা টিম করা দরকার, যে সমগ্র দেশে কাদের মাধ্যমে 5 তারিখের পর আওয়ামী লীগ উজ্জীবিত ছিল, তাদেরকে একটা কাতারে দাঁড় করানো এবং তাদেরকেই মূল্যায়ন করা। হ্যাঁ, আমাদের সবাইকে দরকার আছে, সবাইকে আমরা আমাদের জায়গাতে রাখবো, কিন্তু নেতৃত্বের জায়গাটাই কারা থাকবে, যারা সবকিছু বিসর্জন দিয়ে পরিবারের মায়া ত্যাগ করে। এবং আমাদের অনেক ছেলেদের বাবারা কিন্তু তাদেরকে তেজ্যপুত্র করে দিয়েছে, আমাদের অনেক ছেলেরা কিন্তু পরিবার থেকে বিতাড়িত হয়েছে এই রাজনীতি করতে গিয়ে। অনেকে, একটা ছেলে ওই দিনে আমাকে ভিডিও কল দিছে ভোর 6টা বাজে, তো আমি ভিডিও কল দেখে, আমি তো একটা ছেলে এত ভোরে ভিডিও কল দিছে, আমি তার ভিডিও কল কেটে অডিও কল দিলাম। সে আমাকে অনুরোধ করলো, ভাই একটাবার একটু দেখেন। আমি তার ভিডিও কল, তাকে আমি আবার ব্যাক করলাম ভিডিও কল, দেখি সে রেল লাইনে ঘুমাচ্ছে। তুমি এখানে ঘুমাচ্ছ কেন?
বলতেছে ভাই আমি তো প্রোগ্রামে গেছিলাম, তো আমাদের নেতারা যে যার মতো করে পালাইছে, আমার যাওয়ার মতো ভাড়া নাই, আমি রেল স্টেশনে ঘুমাচ্ছি। তা আমার এত পরিমাণে কষ্ট লাগছে, আমি আসলে বুঝাইতে পারবো না। একটা ছেলে ছাত্রলীগ করে, তার পরিবার আছে, পরিবার তাকে হেল্প করছে না। কেন হেল্প করছে না? বলছে তুমি যার জন্য করতেছো তাদেরকে বলো তোমার থাকার জায়গা দিতে, খাওয়ার জায়গা দিতে, তুমি এসব না করলে তো বাসায় থাকতে পারতা। তো সে এত কিছু মেনে নিয়ে কাজ করতেছে, কিন্তু আমরা কিন্তু তাদেরকে ওই মূল্যায়নটা করতে পারছি না। আমরা কাদের মূল্যায়ন করছি? যারা গত 2 বছর ঘাপটি মেরে বসেছিল, এখন তাদের এই টাকার জোর আছে, একটা ব্লগারকে 10,000 20,000 টাকা দিয়ে বলছে আমার পক্ষে একটা ভিডিও ব্লগ করে দাও। তারা ভিডিও ব্লগ করে বলছে অমুক নেতা কি প্রয়োজন, তারা কর্মীদের পাশে দাঁড়ায়, টাকা দিচ্ছে, এই দিচ্ছে সেই দিচ্ছে। এইভাবে কিন্তু তাদেরকেই আবার প্রমোট করা হচ্ছে। কিন্তু এই যে দুর্দিনের যে ছেলেটা, যার ভিউয়ার্স নাই, যার সাথে এত বড় নেতাদের সম্পৃক্ত নাই, তাদের বিনিময়ে আজকে দেখেন আহ, যারা গ্রেপ্তার হচ্ছে। আজকে একটা ভিডিও দেখলাম, পুলিশ জিজ্ঞাসা করছে, মোহাম্মদপুর থেকে 10 জনকে গ্রেপ্তার করছে, প্রত্যেককে জিজ্ঞাসা করছে তোমার পরিচয় বলো। সে নাম বলছে, বলছে তুমি রাজনৈতিক কোন পদ আছো, বলছে আমি সাধারণ কর্মী, আমার রাজনৈতিক কোনো পদ নেই। এই ছেলেদেরকে এই ছেলেদের দায়িত্ব নেওয়াটা তো এখন ফরজ হয়ে গেছে, কিন্তু আমরা তাদের দায়িত্ব নিচ্ছি না। আমরা কি করছি? আমরা ওই যে বিদেশে আত্মগোপনে ছিল 2 বছর, তাদের কাছে তো কোটি কোটি টাকা আছে, তারা ওই টাকার বিনিময়ে নিজেদেরকে প্রমোট করছে, নিজেদের জন্যই কাজ করছে। যখন এরা দেখবে যে আওয়ামী লীগের একটা ভালো সময় আসছে, তখন এরা 2 লাখ 5 লাখ টাকা খরচ করে তারা ব্লগারদের দিয়ে তাদেরকেই প্রমোট করবে। সুতরাং দিন আমি শেষে কিন্তু আমি আপনার সাধারণ কথার সঙ্গে কর্মীরা নীরবে আমি নিবৃত্ত আপনার থাকবে। কথার সঙ্গে আমি আপনার কথার সঙ্গে একমত। আপনাকে শোনা যাচ্ছে না। আমি রিয়েল বাস্তবতাটা বলি আপনাকে। আপনি যেটা বলেছেন 100% সত্য। এরকম অনেক প্রস্তাব আমার কাছেও এসেছে, অমুক এমপি কে প্রমোট করতে হবে, তমুক এমপি কে প্রমোট করতে হবে। কিন্তু আমি কোনো ব্যক্তিগত জায়গা থেকে কোনো রাজনৈতিক নেতাকে প্রমোট করার কাজ আমি করি না। এই জন্য আমি এগুলো একসেপ্ট করিনি। এজন্য অনেক জায়গায় অনেক ব্লগারদের মতোই দেখা গেছে আমাকে ব্যক্তিগতভাবে প্রমোট করার মতো কোনো রাজনৈতিক নেতা নাই। আমি অন্তর, তোমার কথাটা তুমি যেটা বললা এটা বাস্তব এবং সত্য, এবং আমি ব্যক্তিগতভাবে এইটার একটা রূঢ় বাস্তবতার কথা বলি। কিছু কিছু ব্লগারদেরকে, হ্যাঁ, এরা পালে, টাকা দিয়া পালে, ঠিক আছে, টাকা দিয়া পালে যে তুমি আমার কথা বলবা। দেখবেন কোনো না কোনো ব্লগার কোনো না কোনো এমপির আমব্রেলার নিচে আছে, ঠিক আছে। প্রথম প্রথম আমরাও ভাবতাম এই আওয়ামী লীগের এমপি হয়তো দলের স্বার্থে কিংবা এই যে দেশের এই পরিস্থিতির স্বার্থে সে আমাদেরকে পেট্রোনাইজ করছে। কারণ আমি যখন জেলে ছিলাম, একটা এমপি কিন্তু আমার জামিনের ব্যাপারেও আমার ফ্যামিলির সঙ্গে বেশ ভালো কন্ট্রিবিউশন করছে। কিন্তু পরে যখন দেখলাম ডে বাই ডে যে তারা চেষ্টা করছে নিয়ন্ত্রণ করার জন্য, দেখেন আমি কাদেরকে প্রমোট করব? যারা মাঠ পর্যায়ে, সত্যিকার অর্থে মাঠ পর্যায়ে কিংবা উপর মহলে যেমন জাতিসংঘ থেকে শুরু করে অন্যান্য জায়গায় যারা দলের জন্য এক্স্যাক্টলি কাজ করছে, কিন্তু আপনি ওই দলের জন্য কাজ করাকে, এটাকে ফুটানোর জন্য আপনি টাকা দিয়ে একটা পিআর টিম বানাবেন। ব্যবসা, এটা কি ব্যবসার জায়গা? দল কি ব্যবসার জায়গা? মোটেও না। আপনি নেতা হয়েছেন, আপনি আপনার রাজনৈতিক কর্মীরা আপনারা প্রমোট করবে। আমার মতো ব্লগার কি আপনাকে প্রমোট করার রাইটস রাখে? আমরা তাহলে কি কাজ করব? ব্লগাররা তাহলে কি কাজ করবে, বা ইউটিউবাররা কি কাজ করবে, বা জার্নালিস্টরা কি কাজ করবে? জার্নালিস্টরা কাজ করবে বিভিন্ন ইস্যু নিয়ে, বিভিন্ন ইস্যুতে। সেখানে দেশের কোনটা ভালো হয়, দেশের কোনটা খারাপ হয়। যেমন সাম্প্রতিক একটা ইস্যু গেল, খেয়াল করে দেখবেন, বাংলাদেশে একটা হিন্দু প্রদেশের দাবি তুলছে। এই যে এইটা নিয়ে গবেষণামূলক আমি কিন্তু গতকালকে একটা রিপোর্ট করেছি। সাংবাদিক, জার্নালিস্ট, ব্লগাররা এই ইস্যুগুলো নিয়ে কাজ করবে যে কোন জায়গাটায় ফ্যাক্ট আটকে আছে। তা না, তারা এখন কি করতেছে, ব্যক্তিগতভাবে নেতাদের প্রমোট করা শুরু করছে, যেটা সম্পূর্ণ খারাপ। কেন? এখানে তো ছাত্রলীগের একজন সাবেক কর্মী হিসেবে তো আমি আপনাকেও ডাকছি, তারপরে যুবলীগের লোক হিসেবে আমাদের রাশেদ হায়দার ভাইও আছে। আমরা কি ব্যক্তিগতভাবে আপনাদের প্রমোট করছি? না, আমরা কিন্তু ইস্যুগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করছি, ঠিক কিনা? তো যখন আপনি ফ্যাক্ট ফাইন্ডিং করবেন, আপনি ইস্যুগুলো নিয়ে কাজ করবেন, তখন অটোমেটিক্যালি আপনার কথা এবং আপনার কাজ যখন এক হবে, আপনাকে সাধারণ মানুষ এমনি প্রমোট করবে। আমার মতো ব্লগার বা ইউটিউবারের দরকার কি? আপনি আপনার কর্মীর কাছে যান। ঠিক একই কথা অন্তর্দিটা বললো একটু আগে, যে আমার কর্মীরা ভোর 6টা বাজে ফোন দিয়েছে, তোমার এক ছাত্রলীগের সহযোদ্ধা, যে ভোর 6টা বাজে ফোন দিয়ে সে কি বলছে, যে সে
রেল স্টেশনে ঘুমাচ্ছে, কারণ তার কাছে বাড়ি ফেরার মতো টাকা নাই, সে প্রোগ্রামে আসছিল। ঠিক কিনা? এটাই তো গল্প অন্তর। তো এখন রাইট, রাইট। এখন এই সমস্ত কর্মীরা যারা হচ্ছে কোনো নেতাকে গুরু মানে না, কোনো ভাইলিন করে না, শুধুমাত্র দলকে ভালোবাসে, তাদের দায়িত্ব নেওয়ার জন্য না, তো আমি একটা আপনার সাথে আলাদাভাবে। একটা জিনিস অ্যাড করছি। দেখেন, জি, আমি তো বলুন বলুন, প্লিজ, শুনছি আমরা। আমি আপনার সাথে একটা বিষয় অ্যাড করছি। দেখেন, আমি তো কোনো না কোনো নেতার সাথে কাজ করেছি সুসময়ে, আমি তো কোনো না কোনো নেতার কর্মী ছিলাম। 5 আগস্টের পর রাইট। তো আমার খোঁজ খবর কেউ নেয়নি। এখন বিষয় হচ্ছে, যেহেতু আমার খোঁজ খবর আমার কোনো নেতা রাখেনি, দ্যাটস মিন আমি তো বাংলাদেশের সবচেয়ে বেশি অ্যাক্টিভ ছিলাম, এবং 2024 সালের 15ই আগস্টের প্রোগ্রাম একমাত্র এই বাংলাদেশে আমি করেছি। যেহেতু আমার খোঁজ খবর রাখেনি, দ্যাটস মিন তারা কারো খোঁজ খবর রাখেনি। কিন্তু দেখি আমার নেতাদের প্রমোটও কোনো না কোনো ব্লগার করছে। তার মানে এখানে কি দাঁড়ায়? এবং একটা বিষয় হচ্ছে, তারাই কিন্তু আগামীতে তারাই কিন্তু এই গাজীপুরকে নিয়ন্ত্রণ করবে, এবং কিছু কাজ করবে ব্লগারদেরকে টাকা পয়সা দিয়ে, কিংবা এই যে সাধারণ কিছু অসহায় কর্মীদেরকে টাকা পয়সা দিয়ে এমন কিছু কাজ করবে, তখন আমরা কিন্তু স্রোতে হারিয়ে যাব, এবং তারাই নেতৃত্ব দিবে। যখন তারা নেতৃত্ব দিবে, তখন তো বলবে তোমাকে যখন চুপ করে থাকতে বলছিলাম, তুমি তখন চুপ করে থাকো নাই, তখন তুমি বিভিন্ন কার্যক্রম করছো, এতে করে আমাদের ক্ষতি হয়েছে। হ্যাঁ, তোমাকে তো আমরা এই মূল্যায়ন করতে পারবো না। তখন আমরা কার কাছে গিয়ে বিচার দিব? আজকে আমাদের এই সিচুয়েশনের প্রায় 2 বছর হয়ে গেছে। এখন পর্যন্ত এখন পর্যন্ত কারা কোন জেলায় সবচেয়ে বেশি ভূমিকা রাখছে তাদের তো একটা লিস্ট হয়নি। আপনারা দেখেছেন যুদ্ধের পরে আমাদের কিন্তু মুক্তিযোদ্ধা মন্ত্রীকে নিয়ে অনেক প্রশ্ন আছে। তিনি একটা মানুষের জন্ম হয়েছে, আপনার তার বয়স হয়েছে 40 বছর, 45 বছর, সেও কিন্তু মুক্তিযুদ্ধের সার্টিফিকেট পাইছে। প্রায় 2000 ভুয়া মুক্তিযোদ্ধা তারা কিন্তু দিয়েছে। পরবর্তীতে কিন্তু আমাদের মতো যারা এই দুঃসময়ের লড়াই সংগ্রাম করা যোদ্ধা, তাদের তাদেরও এরকম সার্টিফিকেট দিয়ে দিবে, যাদেরকে আমরা কখনো দেখিনি মাঠে মাঠে ঘাটে বা রাজপথে আন্দোলন সংগ্রামে আমরা দেখিনি, তাদেরকে কিন্তু এই নেতারা সার্টিফিকেট দিয়ে দিবে। সুতরাং দলের উচিত হবে একটা ডাটাবেস তৈরি করা। এই ডাটাবেস তৈরির মাধ্যমে তা থাকবে কারা কারা এই দুঃসময়ে রাজপথে ছিল, এবং শেখ হাসিনার এই প্রত্যাবর্তন বাস্তবায়নে কারা কাজ করেছে, তাদের একটা ডাটাবেস থাকা আবশ্যক। যদি এটা না থাকে, তাহলে আমাদের মতো নেতাকর্মীরা হারা যাবে, এবং দুধের মাছিরা কিন্তু আবার এই জায়গাটা দখল করবে। পরে কিন্তু আরো বেশি আমাদের এই প্রাণের দল কিন্তু আরো বেশি দুর্বল হয়ে যাবে। তখন আর কিচ্ছু করার থাকবে না। এখন শেখ হাসিনা আছে, তার কিন্তু যথেষ্ট বয়স হয়েছে। তিনি যেটা বুঝেন, তিনি যেটা করেন, এটা কিন্তু পরবর্তী নেতৃত্ব করতে পারবে না। সেই হিসাবে পারবে না। নেত্রী থাকতেই কিন্তু আমাদের মূল্যায়নটা করা দরকার। আমাদের শেষ আশ্রয়স্থল কিন্তু শেখ হাসিনা। সে থাকতে থাকতে কিন্তু আমাদের মূল্যায়নটা করে যাওয়া উচিত বলে আমি মনে করি। জি, আপনাকে ধন্যবাদ। আমি একটু রাশেদ ভাইয়ের কাছে আসতে চাচ্ছি। রাশেদ ভাই, আপনি বিষয়টাকে কিভাবে দেখছেন? এই যে আহ, কথায় কথায় বিভিন্ন ব্লগাররা বিভিন্ন নেতাদেরকে প্রমোট করছে, এবং নেতারাও এই সমস্ত ব্লগারদেরকে টাকা দিয়ে দিয়ে পালতেছে, অমুক এমপির পাইচু, তমুক এমপির পাইচু, ব্যাপারগুলো আপনি কিভাবে দেখছেন? এটা বলার আগে তুমি জাস্ট নিচের থেকে কমেন্টস এর নিচের থেকে 4 নাম্বার কমেন্টসটা একটু উঠাও। হ্যাঁ, আমি ঠিক এর আগে যখন বলতেছিলাম তখন আমি বলছিলাম যে অনেকেই বলবে যে ভাই আপনারা তো বিদেশের নিরাপদ দূরত্বে আছেন। এই যে এই ভাই লেখছে ইউটিউব আর রাস্তার মিছিল এক জিনিস না, মুখে বলা সহজ, করাটা কঠিন। যে ভাই বলছে ওই ভাইয়ের চেহারাও দেখা যায় না, ওই ভাইয়ের চেহারাও না। এবং এইটা ম্যাক্সিমাম লেখে কারা জানো? এই সবগুলো এগুলা আওয়ামী লীগের ছাত্রলীগ করে। এগুলা গত 15 বছরে চান্দাবাজি করছে এই হারামজাদাগুলা। তো তাদের আব্বুদের তাদের আব্বুদের জিগাইতারে 90-এর আন্দোলনে নূর হোসেন মরতো না যদি তোদের মতন থাকতো। এখন ওইটা নাই। এরশাদ পিরিয়ডের আন্দোলনে ওরা ওই যে জলকামান যেটা আছে, জলকামান প্রথম আনছে এরশাদ, গরম পানির সাথে একটা কালার মিশাইতো, এ কালার দিয়া মাইরা দিত, কোনো বাধা নাই, পুলিশ মারতো না, কিছু না, ওই ভিজাই দিছে সবাইরে। এরপরে রাইতে যায় ঘরে ঘরে টোকাইয়া বাইর করছে। কেন জানো? এই শার্টের ভিতরে পড়ছে তো রং, গোসল করলো আর রং উঠে না শরীর থেকে। আমার শার্ট খুলে আমি তোমারে দিলাম, তুমি হয়তো একটু পড়ছো, তোমার গায়ে রং লেগে যাবে। এমনও আছে, আমার ফ্রেন্ড আছে, হে মিছিলে গেছিল, হের সারে লজিং মাস্টার, উনি ওর শার্টটা পইরা বসছে গরমকাল, ওখানে ওনার লাগছে, বেচারা যায় নাই, কি মাইট তারে আর্মি ধইরা। আন্দোলন ছিল এটা।
তো এখন যারা কয় ইউটিউবে, আরে বেটা ইউটিউবে আমরা তো চেহারা দেখাই, তো আমগো কি বাপ মা ভাই বোন নাই, আমগো কিছু নাই। এই যে প্রতিবার বইয়া কইতেছি যে পাশায় অ্যান্টি কাটার মার, এইটা অফেন্স, এইটার জন্য আমার ফাঁসির আদেশ দিতে পারবো। আমরা এখানে বইয়া যে কইতেছি ককটেল বানা মাইরা দে ককটেল, এইটাও অফেন্স, ধরতে পারবো। তোদের তো সেই সাহসও নাই। সুতরাং তোরা লেংটি ইন্দুর ওই যে তোরা ওই ইয়ে করিস না, আন্দোলন সংগ্রাম শিখাইস না। আমাদের চেহারা তো দেখলে বাংলাদেশের যে কেউ চিনবে। এদের কাজটা কি, এরা কি করে? একটা কথা আমি ওই যে কথা আমি মাঝে মধ্যে কথা আমি বলতে চাই না, তার কারণ হচ্ছে কি জানো, যে তুমি কিছু কথা বললো আমি যুবলীগ না, আমি যুবলীগ না ভাই, আমি আওয়ামী লীগের ভালো হোক এইটা চাই। তবে ভালো আওয়ামী লীগের ভালো হোক, তার মধ্যে থেকে আওয়ামী লীগের এই চোরগুলা সব বাতিল হোক, পরিশুদ্ধ আওয়ামী লীগ হোক, চোর ছাড়া আওয়ামী লীগ হোক। এই যে এখন দেখেছো কোনো একটা নেতার দিকে যদি তুমি একটা আঙ্গুল তোলো, পরদিন তোমার 300 ফোন আসবে, ভাই ভাই এটা কি করলেন আপনি, এইভাবে বললেন না ভাই, ওইভাবে বললেন ভাই, এটা করেন না ওইটা করেন। শুরু হয়ে যায় পিটপিটানি। কেন তোকে পিটপিটানি কেন? তোরা কি মনে করো যে সারা বাংলাদেশের 100% লোকই খালি তোকে করবো? এই যে উনি এখন আমার সামনে একটা কথা কইল রিয়াদ ভাই, যে ওনার কর্মী রেল লাইনে শুয়ে রয়েছে, আপনার প্রমাণ দেবো মিয়া, বিএনপির কত হাজার কর্মী টয়লেটে গু খাইছে, নেন আমার কাছ থেকে নেন না। তখন কইছিল আপনাদের এইসব নেতাগিরি, তখন এইসব দুঃখ কইছিল। প্রমাণ চাইবেন? এখন দিব প্রমাণ, ফোন করেন যে কোনো, আমি নাম্বারও দিচ্ছি, ফোন করো দেখি কত। ভদ্রলোক জাপান থেকে এসে আমার সাথে ব্যবসায় নামছে, একসাথে ব্যবসা করি। ওই ভদ্রলোক বিএনপি করতে পারে, কিন্তু ওনার যে পরিবারে বিয়ে করছে 14 গোষ্ঠী আওয়ামী লীগ করে, চিটাং শহরের নাম করা ডাক্তার। ওই বেচারা বিএনপি করে, হয়তো খবর টবর দেখলে বিএনপির খবর টবর দেয়, আমাদের সাথে ব্যবসা, আমার সাথে একসাথে, আমরা দুলাভাই ডাকি। এমপি ইলেকশনের সময় ওনার নামে 33টা মামলা, মুরগি চুরির মামলা ওই বেচারার নামে তুলে লয়ে গেল। সবাই ধরে গেলাম এমপি সাহেবের কাছে, এমপি সাহেব কাছে না ছাড়া যাবে না, এ তো বিএনপি করেন নাই, এই যে দুই দলের ভিতর প্যাচ এরাই লাগায় ব্যক্তি স্বার্থে, করেন নাই, করে নাই, একদম শান্তি রাখছেন পুরা, একদম মানে দুধের নদী বইছে, দুধ নিচে যে ডেক্সি দিয়া স্বর্ণ বইছে। আমার মতো আওয়ামী লীগ আরো 20 বছর না আসা উচিত। কারণ শেখ হাসিনা করছিল কি জানেন, ওই যে একটি বাড়ি একটি খামার, গরিবেরে দিছে ঘর, দিছে ভাতা, চোরগুলারে চুরি করছে, কিছু করতে নাই। ঠিক এই চোরগুলা আর এই গরিবগুলাই 5ই আগস্টে নাম ছিল মাজায় কোমর বাইন্দা। এখন তারাই বুঝতেছে। আর এখন চিল্লাইতেছি যে আমাদের মতন ফকির নিয়ে আমরা কিছু আছি না, যেগুলো আজীবন বিদেশ করছি, আগেও আসিলেন না পিছু আসিলেন না, তারাই এখন চিল্লাইতেছি আমরা। না, আমরা তো চিল্লাচ্ছি দেশপ্রেম এবং আদর্শের জায়গা থেকে, কিন্তু ওই শালারা তো এগুলো বিক্রি করে খাইছে। হ্যাঁ, এখন এগুলো বলার পর, এগুলো বললে তখন আমরা খারাপ হয়ে যাবো গা, তখন বলে যে ভাই এই লোক মনে হয় জামাতের গুপ্ত। একটা লোকের 14 গোষ্ঠী জামাত, তারে আইনা আওয়ামী লীগের নেতা বানাই দিলেন। যেই বেটা তার 14 গোষ্ঠীতে তার ঘরের বউ যারে নিয়ে রাইতে ঘুমায়, তারে আওয়ামী লীগ বানাইতারেন নাই, সেই বেটা কেমনে আবার আওয়ামী লীগের পোলাপাইন চিনবো? না, অনেক এমপির বউ আছে জামাতের সাথে তলে তলে আতাত। অনেক এমপি দ্বিতীয় বিয়ে করে হানি ট্র্যাপে পর্যন্ত পড়ে গেছে। কি করবে আওয়ামী লীগের এমপি? এই যে কালকে এখন আপনারা যাত্রার সাথে যারে তারে দেখলেই শুধু ভিডিও বানান, কি এ ভাই দেখো দেখো দেখো, এ আগে 5ই আগস্টের আগে সে কি ছিল, সে ছিল কি বলে এটারে, লাল বদর। এই ভিডিওটা দেখার পরে কি বলবেন আপনারা? হ্যাঁ, জারুল ফুল, আর সাথে কিনা নাতালিয়া, হাবিব, টাকলা, আর কে ইনানো তো দেখি আছে, সাদ্দাম ইনান দোনোজনই আছে। এখন লাল বদরের সাথে এরা কি করে? লাল বদরের সাথে এরা কি করে? ওমা কি এইগুলো নিয়ে তো কথা বলতে হবে, কথা না বললে তো হবে না। আমেরিকার এক সাংবাদিক আছে, কি সুলতানা রহমান না জানি কি, সে সাংবাদিক, সে যার নাম সবার সাথে যাবে। এখন যেটা অবৈধ দেখতে সেটা নিয়ে কথা বলে, তারা লাল বদর। আনিস আলমগীর আমার চিটাঙ্গের মানুষ, তার 14 গোষ্ঠী করে আওয়ামী লীগ, ওই বেটা আওয়ামী লীগ করতো না, ও বিএনপি করে না, ও জামাতও করে নাই, কিন্তু ও সাংবাদিক, ও বিট করতে হচ্ছে যে অ্যাম্বাসেডারদের বিট, ডিপ্লোমেট বিটিং সাংবাদিক। সে যখন যেটা পেয়েছে তখন সেটা রিপোর্ট করছে।
এখন আপনারা কইতেছেন ভাই ও তো লাল বদর ছিল, ও এখন আওয়ামী লীগের পক্ষে কথা। হ্যাঁ, যেটা যেটা আওয়ামী লীগের ভালো ছিল, যেটা যেটা ওদের কাছে খারাপ কইছে, এখন আপনারা হেবে দাও। তা আপনারা যে অবস্থা শুরু করছেন, এই অবস্থা তো বাংলাদেশের 90% লোকই আপনাদের বিরুদ্ধে। কে পক্ষে ছিল? সেটাই না, আমি শুধু আমি তাই না, আমি একটু রাশেদ ভাইয়ের এখানে একটা ব্যাপার আমি বলতে চাই। সেটা হচ্ছে, দেখেন, আমাদের একটা গ্রুপ আছে, সেই গ্রুপটা এক এক সময় এক এক জনকে নেতা মানে। দেখেন, কিছুদিন আগেও কিন্তু এই যে বিভিন্ন ব্লগার, বিভিন্ন যারা টক শোতে, কিছুদিন আগেও কিন্তু আমাদের একটা গ্রুপ, এই তারেক, আমজনতা দলের তারেককে কিন্তু নেতা মানা শুরু করে দিছিল। কারণ তারেক হচ্ছে মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলে, সেটা কিন্তু নেতা মানা শুরু করে দিছিল। বাট এই তারেক কিন্তু নিজে নেতৃত্ব দিয়ে ধানমন্ডি 32-এ হামলা করছে, এবং সে নিজে নেতৃত্ব দিছে। ইভেন এই ধরনের যারা আছে, তাদেরকে কিন্তু আমাদের গ্রুপ এক এক সময় এক এক জনকে নেতা মানে, এদের ব্যাকগ্রাউন্ড গুলো কিন্তু চেক করে না। আরে ভাই, রিয়াদ আপনাদের এই তোমার গ্রুপটা পুরো রিয়াদ আওয়ামী রিয়াদ লীগের সমস্যা কি জানেন? রিয়াদ আজকে যদি পিনাকি যদি বলে যে আওয়ামী লীগের ওই কাজটা ভালো ছিল, সাথে সাথে পিনাকিরা আব্বা ডাকা শুরু করবে, তাহলে রাশেদ ভাই নিজের মাননীয় রাশেদ ওইটা ভাই প্রমোট শেষ করা দিবে। শুরু করবে, প্রমোট করা শুরু করবে। রাশেদ ভাই আসতেছি আসতেছি আপনাদের দুজনের কাছে আসতেছি, একটা কথা বলি। রিয়াদ, তুমি হয়তোবা জানবা, কিছুদিন আগে কিন্তু রাশেদ ভাই আমতারেকরে লাইভে নিয়ে আসছিল, নিয়ে এসে কিন্তু ওপেনলি থ্রেট দিছে, এবং সে ডাইরেক্ট বলছে যে যদি আমার বাপ মরে যায় আর আমি যদি জায়গা জমি বিক্রি করতে পারি, আপনার সহ ওই যে হাসনাত সার্জিস তিনটারে পিটাবো। হয় ওপেনলি লাইভে এনে বলছে। সেই দিনের লাইভে সবচেয়ে বেশি গালাগালি করছে আমার আওয়ামী লীগের পোলাপান। কি কয়, কেন আনছি আমি তারেকরে? ওই শুয়ারের বাচ্চা, আমি তারেকরে যেভাবে থ্রেট দিতে পারছি, এই তুই থ্রেট যা, তোরা দিয়া দেখা, দিয়া দেখা, কলিজা থাকলে এই থ্রেট দিয়া দেখা। এই জন্য কই, আমি কি এতিমখানার? আমার বাপ মা পরিবার নাই বাংলাদেশে? ওরা সমস্যায় ভুগতেছে না? আমি একটু সেদিনের হুমকিটা একটু জনগণকে দেখাতে চাই। আমার কাছে ফুটেজ আছে, আমি দেখাতে চাই। সবগুলোর দায় দায়িত্ব আমার এই যে কিভাবে? অলরেডি স্ক্রিনে আমরা চলে আসছে। আন্দোলন করেছি, আমরা কি কখনো অস্বীকার করি যে আমরা আন্দোলন করিনি? না না, যেমন আমরা 32 আন্দোলন নাম্বার করেছি। ভাঙা, 32 নাম্বারটা ভাঙা। এইবার আসি, আমি বলি, শোনেন, আমি ব্যাপকভাবে একজন যা হয়েছে সবগুলোর দায় দায়িত্ব আপনার না? সবগুলোর দায় দায়িত্ব আমার কিভাবে? আমরা আন্দোলন করেছি, আমরা কি কখনো অস্বীকার করি যে আমরা আন্দোলন করিনি? না না, যেমন আমরা 32 আন্দোলন নাম্বার করেছি। ভাঙা, 32 নাম্বারটা ভাঙা। এইবার আসি, আমি বলি, শোনেন, আমি ব্যাপকভাবে একজন ভিকটিম। জুলাই সাব্বির, তোমার নেটওয়ার্ক সমস্যার কারণে সম্ভবত ভিডিও রান হচ্ছে না। হ্যাঁ, আমি এটাকে আবার রান করাচ্ছি, আমাকে একটু সময় দিন। আমি একজন ভিকটিম, এবং বিষয়টা এরকম না যে অন্যরা যেভাবে লুকিয়ে লুকিয়ে ছিল, মাঝে মাঝে প্রোগ্রামে এসে আবার গা ঢাকা দিচ্ছে, আমি ওই রকম না। আমরা ফ্রন্ট লাইনে ফাইটার ছিলাম, গ্রেপ্তার হয়েছি, অনেক অত্যাচারের শিকার হয়েছি। মানে আমাকে তো যা হয়েছে সবগুলোর দায় দায়িত্ব আপনার না? সবগুলোর দায় দায়িত্ব আমার কিভাবে? আমরা আন্দোলন করেছি, আমরা কি কখনো অস্বীকার করি যে আমরা আন্দোলন করিনি? না না, যেমন আমরা 32 আন্দোলন নাম্বার করেছি। ভাঙা, 32 নাম্বারটা ভাঙা। এইবার আসি, আমি বলি, শোনেন, আমি ব্যাপকভাবে একজন ভিকটিম। এটা চালাইতে পারবা না তুমি? তোমার ওখানে কোনো সমস্যার কারণে চলবে না। আপনি আমার ওয়াইফাই এখানে ডিসকানেক্ট করে আপনি নেট চালু করেন। আমার এখানে একটু ডিভাইসগত সমস্যা। না হলে তুমি ওটা অ্যাপে, মোবাইলে থাকলে মোবাইল থেকে চালাইয়া, আমি যেভাবে দেখাচ্ছি জুলাই ওইভাবে দেখো। আন্দোলন আমি একজন
আপনি একটু আমাদেরকে ব্রিফ করেন রাশেদ ভাই, সেদিন আসলে কি বলেছিলেন? তুমি আমার এখান থেকে হয়তো চালাই দিতে পারবা, আমি তোমাকে স্ক্রিন আমি দিছি। এটা কিছুক্ষণ পর চালাচ্ছি, আমার এখানে একটু ডিভাইসগত সমস্যা আছে তো, কম দামি ডিভাইস। না, আপনি একটু ব্রিফ করেন। তোমাকে আমি স্ক্রিন শেয়ার করছি, তুমি স্ক্রিনটা উঠাই দিলে পারবা শুধুমাত্র। আমি যাচ্ছি, আমার একটু সময় লাগবে, আপনি একটু ওই দিনের ঘটনাটা ব্রিফ করেন, ততক্ষণে আমি এটা প্লে করছি। কি না, হয়েছিল সেদিন ওই দিনের ঘটনাটা কি, ওর সাথে তো আমি বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছি। তো সে আমার সাথে আলোচনা করছে, তাকে আমি বললাম যে 32 নাম্বার তো তুমি ভাঙছো, তোমার নেতৃত্ব ছিল, তোমরা গেছো। ও স্বীকার করছে যে হ্যাঁ ভাঙছি। ও আবার এটা বলছে যে ভাই এটা ভাঙার পরে আমার মনে হচ্ছে এটা আমি আসলে ভুল করছি। তাই সে ভুল স্বীকার করছে। সে বলতে ভাই তখন আসলে একটা জোশে চলে গেছিলাম, বিভিন্ন জিনিস বিদেশ থেকে এদিক থেকে সেদিক থেকে আমাদেরকে ইনফ্লুয়েন্স করা হয়েছে, আমরা ইনফ্লুয়েন্সে ধাক্কায় চলে গেছি, এগুলো কথা স্বীকার করছে। লাস্টে আমি বললাম যে তাহলে দায়িত্ব আপনার না। শুনো, সবগুলোর দায় দায়িত্ব আমার কিভাবে? আমরা আন্দোলন করেছি, আমরা কি কখনো অস্বীকার করি যে আমরা আন্দোলন করিনি? না না, যেমন আমরা 32 আন্দোলন নাম্বার করেছি। ভাঙা, 32 নাম্বারটা ভাঙা। এইবার আসি, আমি বলি শোনেন, আমি ব্যাপকভাবে একজন ভিকটিম। জুলাই আন্দোলনে আমি একজন ভিকটিম, এবং বিষয়টা এরকম না যে অন্যরা যেভাবে লুকিয়ে লুকিয়ে ছিল, মাঝে মাঝে প্রোগ্রামে এসে আবার গা ঢাকা দিচ্ছে, আমি ওই রকম না। আমরা ফ্রন্ট লাইনে ফাইটার ছিলাম, গ্রেপ্তার হয়েছি, অনেক অত্যাচারের শিকার হয়েছি। মানে আমাকে তো লাস্ট পিডাব্লিউ তে 10, কিন্তু এর মধ্যেই মানে ওই 5 তারিখেই আমাকে বের করতে লাগে, তখনই কত না 4 তারিখে বের করতে লাগে। হ্যাঁ, তো ওই দিন তো বের করতে পারলো না, 5 তারিখে সকালে আবার বের করবে, রিমান্ডের জন্য নিয়ে যাবে, তখন আবার ওই বের হতে পারে না, এর মধ্যে পতন হয়ে গেল। ঠিক আছে, আমি একবারে সিরিয়াল লেভেল, একবারে মানে ক্রমাগত ভাবে অত্যাচারের শিকার হচ্ছিলাম। এবং আমি এখনো অনেক মানুষকে চিনি না, অনেক মানুষকে মিলাতে পারি না, আমার স্মৃতিতে মেলে না। এবং আমার মাথায় ক্ষতিগ্রস্ত, আমাকে এত পরিমাণ মাথায় অত্যাচার করা হয়েছে। র্যাবের মিডিয়া সেলে 3 ফিট বাই 3 ফিট একটা ছোট্ট একটা জায়গা আমাকে রেখে দেওয়া হয়েছে, মারতে মারতে কখন অজ্ঞান হয়ে গেছে, আবার জ্ঞান ফিরছে কখন আমি জানি না। নাকি ওই যে গোলাম আজমের ছেলের মতো রাখছিল? না না, আমাকে গোলাম আজমের ছিল না, কারোর সাথে কারো মিলাই না, আমি জানি না তাকে কি অবস্থায় রেখে আছে। ওই যে গামছা আমাকে নিয়ে আমার আসছিল, নতুন গামছা, ওইটার জন্য বলছি। না 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 না, ওইভাবে ওইভাবে কারোর সাথে কাউকে মিলাইন না। ঠিক আছে, আমি এখনো অসুস্থ, এটা আমি বলছি আমি অসুস্থ। ঠিক আছে, তো আমি তো হাওয়াই না, আমাকে তো জেলে নেওয়া হয়েছে, আমাকে সেখানে রাখা হয়েছে, সেখানে স্মৃতি আছে, সেখান থেকে মুক্তি হলাম, সেই সবকিছু তো আনঅফিসিয়াল না। অনেকে তো রাস্তাঘাটে হঠাৎ করে পাওয়া গেছে যে সে আসছে, এখন সে গুম হয়েছিল নাকি কোথায় ছিল জানি না, কিন্তু আমাকে অফিসিয়ালি তো আমাকে সেনা সদর দপ্তর থেকে আমাকে কেরানীগঞ্জ জেলখানা থেকে গাড়ির বহর দিয়ে নিয়ে যাওয়া হয়েছে রাতে 9:30টার দিকে। তো এগুলো তো নিয়ন্ত্রণে নাই, আমরা বুঝতেছি না, বাট মনে হচ্ছে যে সবাই যাচ্ছে আমিও যাই, এরকম একটা প্রক্রিয়া ছিল ধানমন্ডি বলতেছে, আমরা সেখানে গিয়েছি। বাট আমি ফিল করি যে হ্যাঁ না, এটা খুব খারাপ কাজ করেছি। এবং আমি জানি যে আমি যতই খারাপ ফিল করি, কখনো আওয়ামী লীগ সুযোগ আসলে তারা এর আমার বিরুদ্ধে প্রতিশোধ নেবে। ঠিক আছে, আমি এটা মনে করি, আমি এটা বিশ্বাস করি, তারপরে আমি বলি। এই জায়গায় আপনি একটা ভুল করছেন। আমি এখন না না, ভুল না, আপনি না একটু না, শুনেন। সবাই সবার শোধ নেবে। ঠিক আছে, আমি এটা মনে প্রাণে বিশ্বাস করি। এই জায়গায় ভুলটা কি ঠিক আমি আছে, আপনাকে বলি, আপনি একটু শুনেন। ঠিক আছে, যার যখন সুবিধা আসবে, কারো পৌষ মাস, কারো সবাই, এগুলো জানি বুঝি, এগুলো মারটা খাইয়ে অভ্যস্ত, বুঝছেন। আমি বলছি যে এত মার খাইছি, দেখেন মানুষ না, কয়বার। আপনার কথা মতন ধরেন আমি বিশ্বাস করলাম, আমি আজকে ধারণা নিলাম আওয়ামী লীগ জীবনে ক্ষমতায় আসবে না, শেখ হাসিনা মারা যাবে, বাংলাদেশও আসবে না ওনার লাশ, এটা আমি স্বীকার করলাম। কিন্তু কিন্তু বললাম পাগল আছে না বাংলাদেশে, কিছু লোকজন আছে না, হ্যাঁ যেমন হ্যাঁ, আমি অবশ্যই। আমি 30 বছর যাবত দেশের বাইরে, আমি 30 বছর 30 ইয়ার্স দেশের বাইরে, 30 বছর। তাহলে আমি আওয়ামী লীগের পক্ষে কথা বলার কারণে যখন আমার বাড়ি ভেঙে দেওয়া হলো, আমার বাবাকে ঈদের জামাতে যাইতে বাধা দেওয়া হইলো, এখন আমি যেটা আল্লাহর কাছে দোয়া করতেছি, আল্লাহ আমার বাপটারে খালি মাইরা ফেলাও, তোমরা তুলে নিয়ে যাও গা। এরপরে বাড়িঘর বেচা যে পয়সা আছে, আমার যে পয়সা হবে, আমি মার্সেনারি দিয়া তারেক, তারপরে হাসনাত, নাহিদ, সার্জিস সব যাবে। 2 কোটি টাকার বাড়ি বিক্রি করে আমি সবগুলো আমি কেন? আমি আপনাকে বলি, শুনেন, আমি আপনাকে বলি, শুনেন, মানুষের জীবন নেওয়া সবচেয়ে সহজ। ওই গুলিস্তানে যে ছেলেটা মানে হলো আটা খায়,
ওকে 500 টাকা দিলে বা এক প্যাকেট কাচ্চি বিরিয়ানির লোভ দেখাইলে ও একটা ব্লেড নিয়ে একজনকে ফোর্স দেবে। সেইটাই আমি বলতে বলছি চাচ্ছি। শুনেন, এটা খুবই সহজ। এবং যারা রাজনৈতিক কর্মী, সেটা ইভেন বিএনপি করে, আওয়ামী লীগ করে, জামাত করে, বা যারা মানে সরাসরি হুমকি। সরাসরি এখন সরাসরি সরাসরি সে লাইভের পরে আমারে বলছে যে রাশেদ ভাই আপনি আজকের এই ঘটনার পরে আপনি অনেকগুলো মামলা খাবেন আবার। খাইছিও। আমি হাসি, তুই মামলা কর, আমার কি, আমার তো দত্তার বিনা, আমার বাড়ি ঘরেই কেউ থাকতে পারে না। আমার বোন আছে একটা পঙ্গু, সেও বাসায় থাকতে পারে না। আমার বাবা নাই, বাইরে উনি বাংলাদেশেই আছে, পলাই আছে। ওনার পেসমেকার টেসমেকার বসাইছি গত 6 মাস আগে হার্টে, 90 বছর বয়স। আমরা সাহস করে ইউটিউব হইলেও বলতে পারি, তোরা ওইটাও তো কইতে পারস না। তোদের নেতারা সম্ভবত যে বিকিনি পরে বসে রয়েছে ঘরে, যার কারণে ফেসবুকও নাই, ইউটিউবও নাই। আর নেত্রী যা আছে তাদের অবস্থা তো মনে আরো খারাপ, কিছুই নেই মনে হয় শরীরে, যার কারণে তোরা আইতেও পারস না। এই যে লাম হিল নামে যে ব্যক্তি এই কমেন্টটা করেছেন, আশা করি তিনি তার সঠিক উত্তরটা পেয়েছেন। আমরা এখন অন্তরের কাছে যেতে চাইবো। অন্তর, দেশব্যাপী এই যে রাজনৈতিক উত্তেজনার কারণে যে মানুষগুলো মারা যাচ্ছে, এই বিষয়টিকে তুমি কিভাবে দেখো? এখানে কিন্তু ওই আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ পার্ট বাই পার্ট নয়, অনেক শিবিরের নেতাকর্মীও মারতেছে যুবদল, আবার যুবদলের নেতাকর্মীকেও মারতেছে শিবির। একই সাথে ছাত্রলীগ তো রেগুলার পুলিশি প্রহসনে মাইর খাচ্ছে। এই যে রাজনৈতিক উত্তেজনা, একটা ডামাডোল পরিস্থিতি, এটার ব্যাপারে একটু ব্রিফলি আমাদেরকে বলো যে তোমার দৃষ্টিভঙ্গিটা কি? দেখেন সাব্বির ভাই, আমরা বদলা নয় বদল চাই। কারণ গণতান্ত্রিক একটা রাষ্ট্র, গণতান্ত্রিক এই রাষ্ট্রে বিভিন্ন দল বিভিন্ন সময়ে ক্ষমতায় আসবে, এবং এটা চূড়ান্ত ভাবে সত্য কথা। এটা কোনো রাজতন্ত্র কিংবা নির্দিষ্ট একটা রাজার বংশধর এখানে ক্ষমতায় থাকবে, বিষয়টা এরকম নয়। এখানে আচ্ছা, বিভিন্ন সময়ে বিভিন্ন রাজনৈতিক দল, কখনো তত্ত্বাবধায়ক সরকার, কখনো অন্তর্বর্তীকালীন সরকার, এবং কখনো সেনাবাহিনীও ক্ষমতা নিতে পারে। কিন্তু আমরা যারা রাজনৈতিক নেতৃবৃন্দ আছি, আমরা পারস্পরিক যেই শ্রদ্ধাবোধ, সম্মানবোধ, এটা আমাদের বজায় রাখতে হবে। দেখেন, একজন পুলিশের উপর আক্রমণ হলে সকল পুলিশ সদস্য কষ্ট পায়। একজন পেশাজীবীর উপর হামলা হলে সকল পেশাজীবী সেখানে কিন্তু দুঃখ পায়, তারা সবাই মিলে একসাথে আন্দোলন করে। এবং আপনি যেই সাংবাদিকতা বলেন আর যেটাই বলেন, আপনারা যারা এভাবে কাজ করছেন, দেখেন একটা সাংবাদিকের উপর যদি আঘাত আসে, তখন কিন্তু প্রত্যেকটা মিডিয়ায়, প্রত্যেকটা টক শোতে সেই বিষয়ে কিন্তু উপস্থাপক কিংবা মিডিয়া হাউসগুলো তাদের ব্যথায় ব্যথিত হয়। এবং একজন রিক্সাওয়ালার ঘটনা আপনি দেখেন, উত্তরায় একজন রিক্সাওয়ালাকে একটা শপিং মলের দারোয়ান দ্বারা লাঞ্ছিত হওয়ার পরে সমস্ত ঢাকা শহরের রিক্সাওয়ালা সেই শপিং মল ভাঙচুর করেছে। আমরা রাজনীতিবিদরা সেই রিক্সাওয়ালার চাইতেও বেশি খারাপ হয়ে গেছি। এর কারণ হচ্ছে আমরা আমাদের নিজেদেরকে সম্মান করতে জানি। দেখেন, এখানে বিশ্বাসী অবিশ্বাসী বিভিন্ন মতাদর্শের মানুষ, এই জন্যই তো এটা গণতন্ত্র, যার যার ব্যক্তি স্বাধীনতা আছে। আমি সবাইকে হাত জোর করে মিলিতভাবে অনুরোধ করব, রাজনীতিবিদ হিসাবে আরেকজন রাজনীতিবিদকে অন্তত পক্ষে সম্মানটা করেন। 5 আগস্টের পর কিন্তু সেই সম্মান বোধটা নষ্ট হয়ে গেছে। একটা রাজনৈতিক দল, তারা এই দেশটাকে স্বাধীন করে দিয়েছে, এই দেশের সবচেয়ে প্রাচীনতম রাজনৈতিক দল, তারা এই দেশে রাজনীতি করবে, এটাই স্বাভাবিক। আপনি তো নিষিদ্ধ করে এই দলকে আটকে রাখতে পারবেন না। এই যে আজকে রাজনৈতিক দল, একটা রাজনৈতিক দলকে প্রতিহত করতে আপনারা 32টা দল একত্রিত হয়েও তাদের কিন্তু আটকাতে পারছেন না। সেই হিসাবে দেখেন, তারা কিন্তু ফিরবে, টুডে অ্যান্ড টুমরো তারা ফিরবে। এবং যখন তারা ফিরবে, যার বাড়িতে হামলা হয়েছে, যার বাবা মা আক্রান্ত হয়েছে, যার স্ত্রী সন্তানকে হারিয়েছে,
যে যার ভাইকে হারিয়েছে তারা কিন্তু তাদের সেই হৃদয়ের ক্ষত রক্ত কিন্তু সেদিন কথা বলবে এবং রক্ত বলবে তুমি প্রতিশোধ নাও। তাদের এই পরিবারের আর্তনাদ আত্মচিৎকার তাদেরকে কিন্তু রাতে ঘুমাতে দিবে না। যখন তারা রাতে ঘুমাতে পারবে না, যখন তাদের এই পরিবারের আত্মচিৎকার তাকে ক্রমাগত গ্রাস করবে, তখন কিন্তু সে প্রতিশোধ পরায়ণ হয়ে যারা হামলা করেছে সেই হামলাকারীদের উপর হামলা চালাবে। আজকে ধানমন্ডি 32 যারা ভেঙেছে, আজকে যারা আওয়ামী লীগের কার্যালয় দখল করে রেখেছে, কোনো একদিন এমন সময় আসবে যেদিন নয়াপল্টনে বিএনপির কার্যালয় কিন্তু এভাবে দখল করে রাখা হবে। সেদিন কিন্তু ইউনুস সেন্টার ভেঙে চুরে গুড়িয়ে দেওয়া হবে। আজকে আমাদের দলীয় নেতাদের কবরের উপর কবর আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হচ্ছে। আজকে আমাদের তোফায়েল আহমেদের মতো মানুষরা রাষ্ট্রীয় সম্মান পাচ্ছে না, মতিয়া চৌধুরীরা রাষ্ট্রীয় সম্মান পাচ্ছে না। আজকে আমাদের প্রবীণ নেতা যাদের রক্তের উপর দিয়ে এই দেশ স্বাধীন হয়েছে তারা কারাগারে ধুকে ধুকে মরছে। একটা জিনিস মাথায় রাখতে হবে, সব সম্ভবের এই বাংলাদেশে এই সব কিছুই কিন্তু আপনাদের ভোগ করতে হবে। সেই হিসাবে এখনো সুযোগ আছে। আসেন, সম্প্রীতির এই বাংলাদেশ, ধর্মনিরপেক্ষতার এই বাংলাদেশ, যেই বাংলাদেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে এই দেশ পুনর্গঠনে কাজ করব। সেই অ্যাটেনশনটা নিয়েই আমাদের কিন্তু আগায় যেতে হবে। এবং একটা জিনিস মনে রাখতে হবে, এই বাংলাদেশ কিন্তু ছোট্ট একটা দেশ, মানুষ কিন্তু 18 থেকে 20 কোটি। সুতরাং আপনি ডাইনে তাকালে পাবেন আওয়ামী লীগ, বামে তাকালে পাবেন বিএনপি, সামনে পাবেন জামাত, পিছনে পাবেন জাতীয় পার্টি। সুতরাং এই দেশের প্রত্যেকটা অঞ্চলে কিন্তু আমাদের সকলের বসবাস রয়েছে। কিন্তু এই গুটি কয়েক এনসিপি সমন্বয়কদের দ্বারা প্রভাবিত না হয়ে, যারা আমেরিকার দাস, আমেরিকার দালাল, এই ইউনুসদের কথায় প্রভাবিত না হয়ে, এবং কিছু ইনফ্লুয়েন্সার এবং কিছু ব্লগার যেমন পিনাকি ইলিয়াস, এরা কিন্তু বিদেশেই থাকবে, এরা কিন্তু দেশে এখন পর্যন্ত আসেনি এবং কখনো আসবেও না। তাদের কথায় পরিচিত না হয়ে নিজের ভাইয়ের উপর হামলা করেন না, নিজের ভাইয়ের লাশের উপর আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েন না, নিজের প্রতিবেশীর বাড়িতে আগুন দিয়েন না, নিজের আত্মীয় স্বজনের উপর হামলা করেন না। এর ফল কিন্তু ভোগ করতে হবে। সেই হিসাবে আসেন, পূর্বে যেমন এই আওয়ামী লীগ কিন্তু আমরা সবাই সবার সাথে মিলেমিশে চলেছি। হ্যাঁ, আইনগত ভাবে আপনি ব্যবস্থা নেন, আমার নামে আপনি 132টা মামলা দেন, কোনো অসুবিধা নেই, কিন্তু আপনি আমাকে মাফ করেন না, আপনি আমার পরিবারের উপর হামলা করেন না। আমরা যখন ক্ষমতায় ছিলাম, আমাদের পার্শ্ববর্তী অনেক ডাইনে তাকালে আমার এক প্রতিবেশীকে পেয়েছি, সে বিএনপি করে, বামে পেয়েছি জাতীয় পার্টি করে, বিভিন্ন রাজনৈতিক মতাদর্শের মানুষ কিন্তু একটা সমাজে বসবাস করেছে। তাদের সাথে আমাদের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছিল, কৌশল বিনিময় হতো, ঈদের দিন একসাথে আমরা কোলাকুলি করেছি। কিন্তু আজকে আমরা দেখেছি আমাদের 2 বছরের উপর হয়ে যাচ্ছে, আমরা বাড়িতে যেতে পারছি না।